হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা আলোচনা করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো আমরা পার্টস অফ স্পিচের যে চতুর্থ পার্ট বা ফোর্থ পার্ট ভার্বস নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি অক্সিলারি ভার্বস কোনগুলো, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বস কোনগুলো। এবার আমরা শিখব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলো, এদের ভিতরে পার্থক্য কী। তো ফাইনাইট ভার্ব সম্পর্কে কিছু জানার আগে তার সীমাবদ্ধতা সম্পর্কে একটু জেনে নিতে হবে। ফাইনাইট ভার্ব কর্তার পুরুষ, কর্তার বচন এবং বাক্যের কাল বা ক্রিয়ার কালের দ্বারা নিয়ন্ত্রিত অথবা সীমাবদ্ধ। একটা বাক্যে কর্তার পুরুষ বা পার্সন, বচন বা নাম্বার এবং ক্রিয়ার কাল বা টেন্স অনুযায়ী সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্বের কিন্তু পরিবর্তন ঘটে। ফাইনাইট ভার্ব কোনো কাজ সম্পন্ন হয়েছে বা হয় এটা বোঝাতে সক্ষম। দেখো এখানে আমি কয়েকটা উদাহরণ লিখেছি। স্বপন গোজ টু মার্কেট, স্বপন বাজারে যায়। তাই এখানে গোজ এই ভাবটা হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। কেন? প্রথম কারণ, কর্তার পুরুষ স্বপন, তৃতীয় পুরুষ একবচন, সেই জন্য পাল্টে গেল, গোটা হয়ে গেল গোজ। আর স্বপন বাজারে যায়, কোনো একটা কাজ হয়, এটা বোঝাতে সক্ষম এই ক্রিয়া, ফলে এটি সমাপিকা ক্রিয়া। তরুণ ডিড দ্য ওয়ার্ক, তরুণ কাজটা করেছিল, কাজটা হয়ে গেছে, তাই ডিড ভার্বটা দিয়ে আমরা বোঝাতে পেরেছি কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় কথা কি, ডিড যে ভার্বটা আছে ডু ভার্বের পাস্ট টেন্সে, টেন্স অনুযায়ী ডু ভার্বটা পরিবর্তিত হয়ে গেল এখানে ডিড, অর্থাৎ কি না টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হলো, তাই এটি হলো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আই এম সো টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আই এম সো টায়ার্ড। এই এম হচ্ছে ভার্ব টু বি বা হওয়া। যেহেতু বাক্যের কর্তা প্রথম পুরুষ একবচন, তাই এখানে আমাদের ভার্ব টু বি হিসাবে আনতে হলো এম, আমি হই খুব ক্লান্ত বা আমি খুব ক্লান্ত। হি ইজ অ্যাংরি, সে রেগে আছে। ইজ বাক্যের কর্তা তৃতীয় পুরুষ একবচন, তাই ভার্ব টু বি বা হওয়া বোঝাতে আমরা এখানে আনলাম ইজ। ইউ আর জিনিয়াস, তুমি বিশেষ প্রতিভা সম্পন্ন। তুমি হও আর ভার্ব টু বি। সুতরাং দেখলে ভার্বগুলো কিভাবে বাক্যে কর্তার পুরুষ, কর্তার বচন এবং টেন্স অনুযায়ী পাল্টে গেল। পাল্টে গিয়েও এই ভার্বগুলো বোঝাতে পারছে যে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে বা হয়, এটা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছে। ফলে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্বস বা সমাপিকা ক্রিয়া। এইবার চলো আমরা দেখি অসমাপিকা ক্রিয়া কোনগুলো। অসমাপিকা ক্রিয়া সম্পর্কে কিছু জানার আগে আমাদের জেনে নিতে হবে তার কিছু বৈশিষ্ট্য। এই ক্রিয়া বা এই অসমাপিকা ক্রিয়া কিন্তু পার্সন, নাম্বার এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ অথবা নিয়ন্ত্রিত নয়। এক্ষেত্রে যেমন সমাপিকা ক্রিয়াগুলো যেমন বাক্যে কর্তার পুরুষ, কর্তার বচন এবং টেন্স অনুযায়ী পাল্টে যায়, অসমাপিকা ক্রিয়ার কিন্তু তা হয় না। অসমাপিকা ক্রিয়া কখনো পাল্টায় না, ফলে এটি পার্সন, নাম্বার এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ অথবা নিয়ন্ত্রিত নয়। আর এই নিয়ন্ত্রিত না থাকার জন্যই এদের ইনফাইনাইট ভার্ব অথবা ইনফিনিটিভও বলা হয়। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, সমাপিকা ক্রিয়ার সাহায্য ছাড়া কোনো কাজ সম্পন্ন হয়েছে বা হয়, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া দিয়ে বোঝানো যায় না। যে ক্রিয়া কোনো সমাপিকা ক্রিয়ার সাহায্য ছাড়া কোনো কাজ সম্পন্ন হয়েছে বা হয় তা বোঝাতে পারে না, তাই হলো অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্বস। ঠিক আছে? আর এই নন ফাইনাইট ভার্বসগুলো বাক্যের কর্তা, বাক্যের বচন এবং ভার্বের টেন্স বা কাল দ্বারা নিয়ন্ত্রিত নয় অথবা সীমাবদ্ধ নয়। টেন্স অনুযায়ী বা বাক্যের কর্তা বা বচন অনুযায়ী এই ক্রিয়াগুলোর কোনো পরিবর্তন হয় না। আমরা উদাহরণ দেখব। উই আর রেডি টু প্লে নাও, আমরা এখন খেলতে প্রস্তুত, আমরা এখন খেলতে প্রস্তুত। তাহলে এখানে টু প্লে
এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখানে টুটা বসিয়ে আমি যে প্লে ভার্বটাকে, খেলাটাকে খেলতে বোঝাচ্ছি। হি নোজ হাউ টু ড্রাইভ, সে জানে কিভাবে গাড়ি চালাতে হয়। টু ড্রাইভ, আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। টু ডু, ডু এর আগে টু বসিয়ে ডু করাকে করতে বানিয়ে দিলাম। হি ডাজন্ট ওয়ান্ট টু কাম হিয়ার অ্যাগেইন, সে এখানে আর আসতে চায় না। টু কাম, দে ডিসাইডেড টু স্টে দেয়ার, তারা সেখানেই থাকতে সিদ্ধান্ত নিয়েছে। এখানে কিন্তু একটা কাজ হয়েছে, বুঝতে পারলাম আমি। তারা সেখানেই থাকতে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অসমাপিকা ক্রিয়া এখানে একটা সমাপিকা ক্রিয়ার সাহায্য ছাড়া কিন্তু কোনো কাজ হয়েছে বা হয় বোঝাতে পারলো না। সমাপিকা ক্রিয়াটা এখানে ডিসাইডেড, দে ডিসাইডেড টু স্টে দেয়ার, ফলে এখানে থাকতে, তারা সেখানে থাকতে সিদ্ধান্ত নিয়েছে। থাকতে কথাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে বাক্যটা দিয়ে যে একটা কাজ হয়েছে বা হয় বোঝালাম, তার জন্য আমাকে একটা সমাপিকা ক্রিয়ার সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে ডিসাইডেড। কেন এটা সমাপিকা ক্রিয়া? কারণ ডিসাইডেড বাক্যের যে কাল অনুযায়ী এই ক্রিয়ার পরিবর্তন হয়ে গেল। বুঝে গেলাম, জলের মতো সহজ। চলো এবার আমরা অসমাপিকা ক্রিয়ার আরেকটু গভীরে যাই। সমাপিকা ক্রিয়া ততটা জটিল নয় যতটা জটিল অসমাপিকা ক্রিয়া। তো চলো এবার আমরা কিছু ভিন্ন ধরনের উদাহরণ দেখি। তো সময় ধরে আমরা যে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করলাম বা ইনফিনিটিভ ব্যবহার করলাম বাক্যে, তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটা ক্রিয়ার আগে আমরা কিন্তু টু বসিয়েছি। টু গো, টু ডু, টু সি, টু ইট, টু স্লিপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু ভার্ব বা ক্রিয়া আছে যেগুলো বাক্যে ব্যবহার করার পরে আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করব তার সাথে আর টু দেওয়ার কোনো দরকার নেই। দেখো এখানে আমি লিখে রেখেছি ইনফিনিটিভ উইদাউট টু, ঠিক আছে? সেই ভার্বগুলো কি কি? ভার্বগুলো হচ্ছে বেড, মেক, লেট, ডেয়ার, সি, হিয়ার, নিড ইত্যাদি ইত্যাদি। আমরা যখন বাক্যে এই ভার্বগুলো ব্যবহার করার পরে তারপরে একটা ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করব, তখন তার সাথে টু যুক্ত করার কোনো প্রয়োজন নেই। একটা উদাহরণ দিই, আমি আগেই লিখেছি আই want to go to school, আমি চাই যেতে। এই একটা ভার্ব, আর এটা হচ্ছে ইনফিনিটিভ অথবা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আমাকে কিন্তু টু যুক্ত করে এই গোটাকে যেতেতে পরিণত করতে হলো বা ইনফিনিটিভে পরিণত করতে হলো। তার আগেও কিন্তু আমরা একটা ভার্ব বসিয়েছি। কিন্তু এরকম কিছু ভার্ব আছে যেগুলো আমি উপরে লিখে রেখেছি, তারপরে আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করব তখন আর এই টুটা আসবে না, তখন এই টুটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে? দেখো, আই বেড হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে নির্দেশ দিলাম বা আদেশ করলাম। বিড শব্দের পাস্ট টেন্স হচ্ছে বেড, আদেশ করা, সম্ভাষণ করা, ঠিক আছে? অভিবাদন জানানো, সবকিছুতেই বিড শব্দটা ব্যবহার করা হয়। এখানে বাক্যের অর্থ অনুযায়ী বেড শব্দটা হলো আদেশ করা বা আদেশ করলাম, আমি তাকে সেখানে যেতে আদেশ করলাম বা নির্দেশ দিলাম। দেখো ভার্ব বসলো, কিন্তু ভার্বের পরে যখন একটা ইনফিনিটিভ বসলো তার সাথে কিন্তু আর টু বসলো না, এখানে কিন্তু টু ব্যবহার করা হবে না। আই বেড হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে নির্দেশ দিলাম। এইখানে যেতে বোঝাতে যেমন টু ব্যবহার করতে হয়েছে, কিন্তু এখানে যেতে বোঝাতে আর টু ব্যবহার করতে নেই, কারণ ভার্ব হচ্ছে বেড। এই বেড ভার্বের পরে যখন ইনফিনিটিভ বসবে তখন তার সাথে আর টু ব্যবহার করার দরকার নেই। You make him cry,
মেক সামওয়ান, হ্যাঁ, কাউকে কিছু করতে বাধ্য করা বোঝায়। হ্যাঁ, ইউ মেক হিম ক্রাই, তুমি তাকে কাঁদতে বাধ্য করো। এখানে কিন্তু কাঁদতে বোঝাতে আমি কিন্তু আর টু ব্যবহার করলাম না, শুধুই ক্রাই বসলো, এবং ক্রাই বসে এটা একটা ইনফিনিটিভের রূপ নিয়ে নিল। দেখো এখানে মেক আছে, মেকের পরে যে ইনফিনিটিভটা বসছে তার সাথে আর টু এর দরকার হবে না। লেট হিম ওয়েট আউটসাইড, তাকে বাইরে অপেক্ষা করতে দাও, করতে দাও, বাইরে অপেক্ষা করতে দাও। এই করতে, এটা একটা ননফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, কিন্তু যেহেতু আমি লেট ভার্বের পরে এই ওয়েট শব্দটা এনেছি, এই ইনফিনিটিভটা এনেছি, তাই এখানে আমাকে আর টু ব্যবহার করতে হলো না। টু না ব্যবহার করেই এটা ইনফিনিটিভের অর্থ প্রকাশ করলো বা ইনফিনিটিভে পরিণত হলো। দেখো লেট আছে। ডেয়ার, সাহস করা। ইউ ডেয়ার নট সে দিস, তোমার এটা বলতে সাহস করা উচিত নয়, বা তোমার এসব বলতে সাহস করা উচিত নয়। ডেয়ার, সাহস করা ভার্ব, তারপরে বলতে, তার সাথে কিন্তু টু সে আর হলো না, সে। এই সে শব্দটাই ডেয়ারের পরে বসে অটোমেটিক্যালি ইনফিনিটিভ রূপ পেয়ে গেল। আই সি ইউ গো টু স্কুল, এইখানেই তো মজা এই দুটোর ভিতরে। হ্যাঁ, দুটো সেন্টেন্সের ভিতরে দেখো, আই সি ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেখি। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। এখানে ওয়ান্ট ভার্ব যেহেতু বসেছে তাই আমাদের টু আনতে হয়েছিল, কিন্তু আই সি ইউ গো টু স্কুল যেহেতু ভার্বটা সি, তাই গো এর আগে আর টু বসাতে হলো না, তাকে ইনফিনিটিভ রূপ দিতে। আই হার্ড হিম ক্রাই লাউডলি, আমি তাকে চিৎকার করে কাঁদতে শুনেছি। আই হার্ড, আমি শুনেছি তাকে কাঁদতে চিৎকার করে। আই হার্ড হিম ক্রাই লাউডলি, এখানে দেখো ক্রাই এর আগে আর টু বসাতে হলো না, কারণ হিয়ার এর পাস্ট টেন্স হার্ড, তাই হিয়ার ভার্বের পরে যে ভার্বটাকে আমরা ইনফিনিটিভে পরিণত করলাম তার আগে টু বসাতে হলো না। আই নিড নট স্টে হিয়ার এনিমোর, আমার আর এখানে থাকতে হবে না। নিড ভার্ব, তারপরে যে ইনফিনিটিভ ভার্বটা বসলো তার আগে তার সাথে টু যুক্ত করতে হলো না। জলের মতন পরিষ্কার, জলের মতন কি করতে হবে জানো? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সব হাতের মুঠোয়, না হলে কিন্তু মাথার থেকে সব বেরিয়ে যাবে। ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আমরা দেখব ইনফিনিটিভের আরেকটা ছোট্ট ম্যাজিক, সেটাকে ম্যাজিক না বলে কোনো উপায় নেই। চলো দেখি, চলো এবার সেই ছোট্ট ম্যাজিকটা দেখা যাক। ইনফিনিটিভকে কিন্তু নাউনের মতো করেও বাক্যে ব্যবহার করা যায়। তোমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, ওরে বাবা, ইনফিনিটিভ একটা ভার্ব, তার সাথে টু যোগ করে তাকে ইনফিনিটিভ বানালাম বা অসমাপিকা ক্রিয়া বানালাম, তাকে আবার নাউনের মতো করে বাক্যে ব্যবহার করা, এ আবার কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব। একটা বাক্যে ইনফিনিটিভকে নাউন অথবা সাবজেক্ট রূপে ব্যবহার করা যেতে পারে। দেখো কিভাবে হয় সেটা। আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি। কথা বলা পাপ, এই কথা বলা শব্দটা বাক্যে এরকম ভাবে লেখা যায় না, এটা পাপ। কথা বলা এই ইনফিনিটিভটাকে অনেকটা নাউনের মতন করে ব্যবহার করা হলো। পরীক্ষায় জালিয়াতি করা একটি খারাপ কাজ। এই জালিয়াতি করা ইনফিনিটিভ, সেটাকে যদি আমি বলি এটি একটি খারাপ কাজ, তাহলে মনে হয় না যে বাক্যে জালিয়াতি করাটাকে একটা নাউনের মতো করে ব্যবহার করা হলো। সকালে হাঁটা একটি ভালো অভ্যাস, এটি একটি ভালো অভ্যাস। এই যে সকালে যে হাঁটাটা, এই হাঁটাটাকে আমি মনে হচ্ছে না একটু নাউনের মতন করে ব্যবহার করলাম। সকালে হাঁটা একটি ভালো অভ্যাস, এটা একটা ভালো অভ্যাস। নাউন তো না, এগুলো প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তা প্রোনাউন। তো প্রোনাউন হোক বা নাউন হোক, আমরা এই ইনফিনিটিভটাকে বাক্যে নাউনের মতন করে ব্যবহার করলাম অথবা সাবজেক্টের মতন রূপ দিলাম। ঠিক আছে, তো চলো এবার আমরা এগুলোকে ট্রান্সলেট করে ফেলি। একদম সহজ। কথা বলা, ইনফিনিটিভ টু ব্যবহার করব। টু, বলা, স্পিক। কথা বলা হয় পাপ, ভার্ব টু বিটা উজ্জ আছে। টু স্পিক ইজ সিন। কথা বলা একটা পাপ বা কথা বলা পাপ।
এখানে টু স্পিক ইনফিনিটিভটা বাক্যে এমনভাবে ব্যবহার করা হলো যেন ইট ইজ আ সেম নাউনের মতন বা প্রোনাউনের মতন ব্যবহার করা হলো। ফলে এখানে আমরা দেখলাম ইনফিনিটিভকে নাউন হিসাবে ব্যবহার করা যায়। পরীক্ষায় জালিয়াতি করা একটি খারাপ কাজ। টু চিট, জালিয়াতি করা। কিসের পরীক্ষায়? ইন দ্য এক্সাম, ছোটই করে লিখলাম, এক্সামিনেশন লিখতে গেলাম, জায়গায় কুলবে না। টু চিট ইন দ্য এক্সাম is a bad practice. To cheat in the exam is a bad practice. আমরা কি এরকম ভাবে লিখতে পারি না? It is a bad practice. আমরা কি লিখতে পারি না? পরীক্ষায় জালিয়াতি করা, এই জালিয়াতি করাটাকে প্রোনাউনের মতন করে বলতে পারি না। ফলে আমরা এখানে এই জালিয়াতি করা ইনফিনিটিভটাকে বাক্যে নাউনের মতো করে ব্যবহার করলাম। সকালে হাঁটা একটি ভালো অভ্যাস। আমরা বলতে পারি এটি একটি ভালো অভ্যাস। সকালে হাঁটা, যে হাঁটা ইনফিনিটিভটাকে আমরা নাউন হিসাবে বাক্যে ব্যবহৃত করতে পারি। আমি যে এটি, এটা, ইট ইজ দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য যে কেমন ভাবে ইনফিনিটিভকে নাউন হিসাবে ব্যবহার করা হয় বা নাউনের পরিবর্তে প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়। সকালে হাঁটা একটি ভালো অভ্যাস, এটি একটি ভালো অভ্যাস। তো চলো আমরা লিখে ফেলি ইনফিনিটিভ দিয়ে নাউনের মতো ব্যবহার করি ইনফিনিটিভ। টু ওয়াক in the morning is a good habit. To walk in the morning is a good habit. ঠিক আছে? তো আমি এখানে অন্যভাবে লিখতে পারি it is a good habit. এখানে আমি ইট ব্যবহার করতে পারি টু ওয়াকের পরিবর্তে। ইট ইজ এ গুড হ্যাবিট। তাহলে আমরা এখানে দেখলাম যে ইনফিনিটিভকে বাক্যে নাউন হিসাবেও ব্যবহার করা যায়। তাহলে তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা বুঝতে পারলে, বাক্যে এদের ব্যবহার কিভাবে হয় তাও তোমরা দেখলে। এবার তোমরা প্র্যাকটিস করতে থাকো, কিছু বাক্য লেখো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব দিয়ে, তারপরে সেগুলোকে আন্ডারলাইন করে বোঝার চেষ্টা করো যে কেমন তোমরা সেগুলোকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব হিসাবে চিহ্নিত করলে, এবং নন ফাইনাইট ভার্বকে নাউন হিসাবে ব্যবহার করে কিছু সেন্টেন্স তৈরি করো, করে আমাকে পাঠাও। কমেন্ট সেকশনে তো আমাকে পাঠাতেই পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। কোনো অসুবিধা হলে আমাকে লিখতে পারো, আমি সাথে সাথে তোমাদের উত্তর দিয়ে দেবো। তাহলে এই ক্লাসটা আজকে শেষ হচ্ছে এখানেই। পরে আমি এই ইনফিনিটিভ নিয়ে আরও গভীরভাবে তোমাদের বোঝাবো, সেটা অন্য ক্লাসে। এক ক্লাসে সব করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।